এসো পদ্মা, এসো। তাহলে শুনুকে একটু বসো দেখিনি, দেখবে মনখানা একটু শান্ত হবে। আর আমি তোমাকে কয়েছি মহিনে ঠিক কোচ পাওয়া যাবে। হ্যাঁ মা, সে সুস্থ আছে, আমি কয়েছি সুস্থ আছে। কাজে নেমে এমন করে কাঁচেন। চটকো কি তোমার বদ্দিকে বসাও। বদ্দিদি বসো 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 বসো। মা, মা তুমি এক কানে নাম গান ধরো। অনেক কান তো তোমার গলায় নাম গান শুনিনি। আর বদ্দিদিরও একটু ভালো লাগবে। হরি বলো জপ হরি নাম। হরি বলো জপ হরি নাম। নুমি নুমি হে ঘন শ্যাম নব দুর্বাদল শ্যাম। মাসিমণি, আমি আর ভূপাল এখনই মকিমপুরের বাড়ি থেকে ফিরলাম। সেখান থেকে মোহন দাদা দিন দুয়েক আগেই বেরিয়ে গেছে মাসিমণি। দুঃখ সাগর যেন হতে পারি পার, কঠিন কঠোর যখন ভব সংসার। বিতর বিতর তুমি করুণা কোনা, সন্তাপে ঢাকে যাবে দিবস যাম। দুর্বাদল শ্যাম। নুমি নুমি হে ঘন শ্যাম নব দুর্বাদল শ্যাম। মা, মতুর, তুমি এসো? তা মতুর, মহেনের কোনো খবর এলো? না মা, এখনো মহেনের কোনো সংবাদ আসেনি। আর ওদিকে দক্ষিণেশ্বরের মন্দির থেকে মল্লিকমশাই খবর পাঠিয়েছেন যে হলধারী ঠাকুরের পুত্র তার দেশের বাড়িতে মারা গেছে। মা, উনি বড্ড ভেঙে পড়েছেন। তা এখন কালীঘরের আমি ভাবছিলাম কি হবে। অবশ্য ছোট ভট্টাচার্যি তার ভার নিতে চেয়েছেন। এখন তো উনি পুজো করতেই পারেন, তাই না? তুমি কি কইলে মতুর? হলধারী ঠাকুরের বেটা মারা গেছে? হলধারী ঠাকুরের এত বড় একখানা সর্বনাশ হয়ে গেল? আচ্ছা, সে মারা গেল কি করে? তা তো সব জানি না, তবে তার জন্য মন্দিরে যেতে হবে। এসব কি হচ্ছে মা? চতুর্দিকে কি হচ্ছে? তবে মা যা করছেন হয়তো মঙ্গলের জন্যই করছেন। মঙ্গলের জন্য? মঙ্গলের জন্য এসব হচ্ছে মা? বাড়ির বেটা নিখোঁজ, বউয়ের গুলি খেয়ে মরো মরো অবস্থা, খুড়োমশাই এভাবে আমাদেরকে ধোঁকা দিলেন। রামকুমার বাবু চলে গেলেন, আরতপুরে চাই হয়ে গেল, আর এখন নতুন পূজারি তার বেটাও চলে গেল। আর তুমি বলছো সবকিছু মঙ্গলের জন্য হচ্ছে মা? মঙ্গলের জন্য কিচ্ছু হচ্ছে না, সব বেনেশ হচ্ছে। আমি এই জন্য তোমাকে বলেছিলাম মা, শাস্ত্রের বিরুদ্ধে গিয়ে তুমি এমন কাজ করো না। এই জন্য ওই মন্দিরে আমি যেতে চাই না। এই জন্য আমি মন্দিরে বদ্দিদি, বদ্দিদি! মতুর, এবার কিন্তু মহেনের একখানা খোঁজ পাওয়া খুব দরকার। ওর পদ্মটা খুব ভেঙে পড়েছে জানো তো। আর এখন আমারও ভয় বুকখানা কাঁপছে।
মা মা চারিদিকে লোক পাঠানো হয়েছে জানবার জন্য, তবে মহিনের খবর আর আরও থেকে আগুন লাগিয়েছে জানার জন্য একটু তো সবুর করতেই হবে মা। শুনছেন, কইছিলাম আপনি কি কোথাও বেরোচ্ছেন? কাবার কানা বাড়বো? না, আচ্ছা আপনি বাবা মশাইকে কোথাও দেখেছেন? বাবা মশাই কই না তো। নিশ্চয়ই বাবা মশাই একা একা কোথাও বেরিয়েছেন। আমি এতবার করে নিষেধ করলুম, কিন্তু কিন্তু উনি তো কারোর কোনো কথা শোনেন না। এবার একটা বড় কোনো বিপদ হবে, তারপর রাষ্ট্রপতি তোমরা তৈরি থেকো। আমি যখনই ইশারা করব তখনই তোমরা চারিদিক থেকে ঘিরে তোমরা যাও, তৈরি হয়ে নাও। জিয়াকে কর্তা। বাবা মশাই কি হয়েছে? আপনি কোথায় যাচ্ছেন আমাকে বলুন। আমি বেরোচ্ছি, চিন্তার কিছু নেই। আর আমার সঙ্গে দাশু থাকবে আর দুজন লিঠেলও থাকবে। তুমি দয়া করে যেন আমার পিছু নিয়ে এসো না এবার। বাবা মশাই। বৌমা, তোমার শাশুড়ি মা কোথায়? তোমার শাশুড়িমাকে বলো আমাকে একটু খেতে দিতে, কেমন? ও মা, আপনি এখানে কি করছেন? আপনি গিয়েছিলেনটা কোথায় কোন তো? কখন থেকে আপনার জন্য খাবার বেড়ে আমি অপেক্ষা করছি। কাজ ছিল, আমি আবার বেরোবো। আমাকে খুব বেশি না, অল্প করে খাবার দিও। বেরোবেন মানে কোথায় যাচ্ছেন শুনছেন? গোপাল, কি হয়েছে কত? তো বাবা মশাই এখন কোথায় যাচ্ছেন আর কেনই বা যাচ্ছেন? আচ্ছা, আবার কোনো বিপদ আপদ হয়নি তো? আচ্ছা আমি কি করে জানবো বলো তো মা? বাবা মশাই তো আমায় কিছু বলেনও না, আমার উপর ভরসাও করেন না। শুধু দেখলুম দাশু দাদাকে কিসব নির্দেশ দিচ্ছেন। তবে এটুকু বলেছেন যে আমায় উনি সঙ্গে নিয়ে যেতে চান না। হে ঈশ্বর, এবার কোন দিন দেখবি তোর বাবা মশাই চিন্তাতেই আমার মরণ হবে। মা, তিনি তো নিজের বিপদের কোনো তোয়াক্কা করেননি, কিন্তু আমার তো চিনতে হয়। এনাকে যে আটকাবো সেই সাধ্যও আমার নেই। মা, মা, আমাকে একবার যেতে হবে বাবা মশাইয়ের সঙ্গে, যেভাবেই হোক। কিন্তু বাবা মশাই তো আপনাকে বারণ করে গেল। আর যদিও সেখানে গিয়ে কোনো বিপত্তি ঘটে যায়, আপনার যদি আচ্ছা আমার বিপদ বড় নাকি বাবা মশাই? আপনি এখনই এরকম স্বার্থপরের মতো চিন্তা কি করে করছেন বলুন তো? দেখুন দেখুন, এখন কিন্তু এমন স্বার্থ চিন্তা করার সময় নয়। আমি অন্তত ভেবেছিলাম যে আপনার মনখানা এমন ছোট নয়। আমি একেবারে সেরকম কোনো কথা দেখুন কই। আপনি এখন কি ভেবে কি বলতে চেয়েছেন সে আমি যথেষ্ট বুঝতে পেরেছি। আমাকে দয়া করে এখন কিছু বোঝাতে আসবেন না। ভূপাল, তুই বৌমাকে এভাবে অকারণে কেন বকাবকি করছিস? তোরা তো নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়িস, তাতে মেয়ে মানুষের মনের কি অবস্থা হয় তা কোন দিন বুঝবি তুই? তোর বাবা মশাইও চিরটা কাল ঠিক এইভাবেই আমাকে বকাবকি করতেন, আর বিপদের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়তেন। আর আমি ভয়ে কাটা হয়ে ঘরে বসে থাকতাম। তাই বউয়ের মনের অবস্থা কানা আমি খুব ভালো করে বুঝতে পারছি। ও যে তোকে আটকাবে এই সাধ্যি তোর নেই। কিন্তু তুই তোকে একটু সাহস জোগাতে পারিস। সাহস জোগালে কি তোর কোনো ক্ষতি হয়ে যাবে? আয়, তুই করে চ। পুরুষ মানুষেরা মেয়েদের দশা কানা কোনোদিনও বুঝতে পারেনি। চ। হলধরে ঠাকুর, হলধর ঠাকুর, আপনি দয়া করে
কালীঘর ছেড়ে যাবেন না। আমি বুঝতে পারছি আপনি এখন খুবই শোকের মধ্যে আছেন, কিন্তু কিন্তু মায়ের ইচ্ছের সামনে কে বা কি করতে পারে বলুন? দেখুন দেখুন, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আমি এই কথা বলছি। গদাই ঠাকুর এই সুযোগে কালীঘরে ঢুকতে চাইছে, তাই তো সে ছুটি দেওয়ার জন্য বারবার করে বলছে। এসব কথা কেন কইছেন বদন টাউর? ছোট মামার মনে কোনো প্যাচ পয়সাটা নেই। অলদারি মামা, তুমি নিশ্চয়ই বদন ঠাকুরের কথা বিশ্বাস করো নে? হৃদে ঠাকুর, সবাই কালীঘরের ভার নিতে চায়। তোমার কি মনে হয় গদাই ঠাকুরের সেরকম কোনো লোভ নেই? আছে তো গো, আছে, খুব আছে, খুব আছে। শোনো শোনো হৃদে ঠাকুর, গদাই ঠাকুর নিজের মুখেই কথা স্বীকার করলো। শোনো, কার নেই গো, কার লোভ নেই মায়ের ওই রূপ দেখার? তবে তবে আগে হতো নে গো, তখন গোবিন্দের রূপখানা দেখেই চোখ ভরে যেত। কিন্তু যবে থেকে এই দুজনে এক হয়ে গেল, যবে থেকে ধ্যানে বসে ওই রূপ দেখলুম, তবে থেকে মনে হয় যেন আবার দেখি, আবার দেখি, আবার দেখি। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। জয় মা, জয় মা। হ্যারে গদাই, আমার তো এমন দ্বারা আকুতি হলো নে। হলদারি দাদা, কেন হলো নে? হলো নে কেন? তাই জন্যই বোধহয় এত বড় শোক পেলাম রে, এত বড় শোক পেলাম। চোখ বোঝো, চোখ বোঝো দেখি অলধারী দাদা। তোমার সমস্ত দুঃখ কার চরণে নিবেদন করে দিতে ইচ্ছে হচ্ছে গো? কও দেখিনি।
আমি তো সেই রাধা রমনকেই দেখলুম রে, সেই রাধা রমনকেই দেখলুম। যার প্রতি ভক্তি জাগছে, যার চরণে নিজের বিলিয়ে দিতে ইচ্ছে হচ্ছে, তার চরণেই নিজের সুপে দাও গো। সেই তো আসল পুজো, আসল পুজো। হ্যাঁ গো বদন ঠাকুর, সেই আসল পুজো। ও কথা গদাই রে, তুই রানী মারে আর সেজে বাবুরে কয়ে আমায় একটু রাধা গোবিন্দের মন্দিরে ঠাঁই করে দে না। আমি একটু রাধা গোবিন্দের চরণে ঠাঁই নিতে চাই রে, দে না, একটু করে দিয়ে না রে কথা, দে না। আমি আর কোথাও যাবো রে। তোকে কত কটু কথা কয়েছে, কত গালমন্দ করেছে, ক্ষমতার লোভ হয়েছিল রে আমার অহংবোধ হয়েছিল। তার সাজা আমি পেয়েছি না কোথায়, তার সাজা আমি পেয়েছি। আমার একটু রাধা গোবিন্দের মন্দিরে ঠাঁই নিতে দে রে, একটু কয়ে দে না, একটু জায়গা করে দে না, আমায় একটু জায়গা করে দে। ও অলদারি দাদা, অলদারি দাদা, কেঁদো নে গো, কেঁদো নে। তোমার সমস্ত দুঃখ তুমি গোবিন্দের চরণে নিবেদন করো গো, শান্তি পাবে, মন শান্ত হবে। যে আড়তের কথা কইলেন কর্তা, আজ রাতে সেখানে কাজ হয়ে যাবে। দাশরথী, তুমি ঠিক খবর পেয়েছো তো? এখান থেকে লেঠেল ভাড়া করা হয় আর আমাদের আড়তের নামে লেঠেল ভাড়া করা হয়েছে। হ্যাঁ কর্তা, আমাদেরই একজন লেঠেল ছদ্মবেশ এখানে ঘোরাঘুরি করছিল, সেই কইয়েছে। শোনো, আমি খুব সাবধানে গিয়ে খোঁজখবর করব, কেউ যেন জানতে না পারে আমি জানবাজারের বাড়ির কেউ। এই কথাটা তোমরা মাথায় রেখো। এসো। তা কি হে, দোকানপাট সব বন্ধ করে দিচ্ছ নাকি? আমার যে কিছু মশলা লাগবে। এই নাও আগাম, না না। আগে কথা কাল আসেন। কাল হলে তো হবে না, কাল তো আমাদের বাড়িতে নিমন্ত্রণ। আসলে আমাদের
অনেক বস্তা মশলা, বুঝলে, ওই রানিমার বেলেঘাটার আড়তে ছিল। সারা বছরের রসদ রপ্তানি করি কিনা আমি, কিন্তু ওই আড়তে আগুন লাগায় আমাদের সব বস্তা একেবারে জ্বলে পুড়ে নষ্ট হয়ে গেছে। বড় বিপদে পড়েছি ভায়া। আগে কর্তা একখান কথা কই, জানবাজারে রানীমার আড়তে আর কোনো জিনিসপত্র রাখবেন নেই, তেনার পেছনে সত্তর লেগেছে। একখান গোপন কথা কইছি, নেহাত আপনি আগাম দিয়েছেন, বিপদে পড়েছেন, তাই বলছি রানীমার অন্য আড়তেও হামলা হবে আগে।